পার্টি থেকে ফেরার সময় এক স্কুল পড়ুয়া মেয়েকে চারজন নরপশু তুলে নিয়ে গিয়ে রেপ করে ড্রেনে ফেলে দেয়, কিন্তু মেয়েটি বেঁচে যায় ও চারজন পুলিশ ধরে, কিন্তু তথ্য প্রমাণ জালিয়াতি করে শেষমেশ তারা ছাড়া পেয়ে যায়। মেয়েকে ন্যায় বিচার দিতে তার মা কি করতে পারে তাই আমরা এই সিনেমায় দেখব। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ডাবিং ম্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজ আমরা এক্সপ্লেন করব 2017 সালে মুক্তি পাওয়া ক্রাইম রিভেঞ্জ স্টোরি মম, যেটিতে অভিনয় করেছেন শ্রীদেবী। মূলত এই স্টোরিটি হলো সন্তানের উপর হয়ে যাওয়া অন্যায়ের শাস্তি নিজের হাতে তার মা কিভাবে দেবে সেটাই দেখবো এই মুভিতে। চলুন তাহলে শুরু করি। এক মা তার মেয়ের জন্য কি করতে পারে। কাহিনী শুরু হয় একটি ক্লাসরুম দিয়ে, যেখানে শ্রীদেবী, কাহিনীতে নাম দেবকী, সে একজন স্কুল শিক্ষিকা। সে বায়োলজির ক্লাস নিচ্ছিল, কিন্তু মোহিত নামে একজন স্টুডেন্ট আরিফা নামে একজন ছাত্রীকে ফোনে খারাপ ভিডিও পাঠাচ্ছিল। কিন্তু আরিয়া তার বান্ধবীকে দেখালে সে ছি বলে ওঠে। তখনই দেবকী তাদের কথা বলতে দেখে ও বাইরে বেরিয়ে যেতে বলে। তখনই স্বপ্না বলে, ম্যাম দেখুন না মোহিত আরিফাকে কি ভিডিও পাঠিয়েছে। দেবকী ফোনটা নেয় ও আরিয়া বলে, ক্লাসে ফোন আনা নিষেধ, তাও তুমি নিয়ে এসেছো। তারপর ভিডিওটা দেখে মোহিতের দিকে তাকালে মোহিত সরি বলে, কিন্তু দেবকী জানালা দিয়ে ফোনটা ফেলে দেয় আর তার বাবাকে দেখা করতে বলে। পরের দৃশ্যে দেখা যায় দেবকী তার মেয়ে ও হাজবেন্ডের সঙ্গে ডিনার করছে। আরিয়াও আসে। আসলে আরিয়া দেবকীর স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে। আরিয়ার মা মারা যাবার পর দেবকীকে বিয়ে করে। তার বাচ্চাদের ছুটির জন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। আরিয়া একটা ছবি দেখায় এবং ঠিক হয় সেখানেই যাবে, কিন্তু আনন্দ বলে, আমি ইউএসএ কাজের জন্য যাচ্ছি, 10 দিন পর ফিরবো, তারপরে আমরা সেখানে ঘুরতে যাব। আরিয়া বলে, বাবা তোমাকে হ্যান্ডসাম লাগছে। আনন্দ বলে, কি চাও বলো। দেবকী বলে, তোমার কি প্রশংসা ভালো লাগে না? আনন্দ জানায়, আগেরবার যখন হ্যান্ডসাম বলেছিলে ফোন কিনে দিতে হয়েছিল 40,000 টাকা দিয়ে। আরিয়া বলে, শনিবার জোডিয়াম ফার্মে একটা পার্টি আছে, আমার সব ফ্রেন্ডরা যাবে। দেবকী বলে, ওই দিন তো ভ্যালেন্টাইন্স ডে, আর ওই জায়গাটা তো অনেক দূরে, কে যাচ্ছে? আরিয়া বলে, সবাই যাবে বললাম তো ম্যাম, আর কত কোয়েশ্চেন করবেন। আনন্দ বলে, আচ্ছা ঠিক আছে ভেবে বলছি। আরিয়া বলে, ম্যামের থেকে পারমিশন নিয়ে বলবে। আনন্দ একটু রেগে যায়, বলে ঠিক করে কথা বলো। এতে আরিয়া রাগ করে উঠে চলে যায়। আসলে দেবকীকে ম্যাম বলে সম্বোধন করার কারণ হলো আরিয়া তাকে কখনো মায়ের জায়গা দিতে পারবে না। কিছুক্ষণ পর আরিয়া বিছানায় শুয়ে স্বপ্নার সাথে ভিডিও কলে কথা বলছিল। স্বপ্না বলে, ওই পার্টিতে কবিরও আসবে, তুই ওকে প্রপোজ করে ফেল। কবির আরিয়ার ক্লাসমেট। আরিয়া তাকে খুব পছন্দ করত। এমন সময় ঘরে খাবার নিয়ে দেবকী আসে। সে বলে, তোমার বাবা তোমাকে যেতে বলেছে, এবং খাবার খেতে দিয়ে চলে যায়। এতে আরিয়া কিছুই বলে না। পরের দিন আনন্দ ও দেবকী কথা বলে। আনন্দ বলে, আমি জানি ও তোমার সাথে খারাপ ব্যবহার করে। এতে দেবকী বলে, ও তোমাকে খুব ভালোবাসে, তোমাকে ভাগ করতে চায় না, তাই সে এমন করে। এরপর আনন্দ অফিসে যাওয়ার সময় আরিয়া আসে। কালকে ব্যবহারের জন্য সরি বলে। আনন্দ বলে, তাকে ম্যাম কেন বলো, মা বলতে পারো না? ও তোমাকে বড় করেছে, ভালোবাসে। আরিয়া চোখে জল আসে। সে বলে, মায়ের জায়গা আমি কাউকে দিতে পারবো না। এর কয়েকদিনের মধ্যে তৃতীয় লিঙ্গের 2 মহিলা দেবকীর সাথে দেখা করতে এসেছে। তারা দেবকীর কাছে পড়েছে, এখন প্রতিষ্ঠিত হয়েছে, তাই মিষ্টি দিতে এসেছে। তারা আরিয়াকে দেখে বলে, এই কি আপনার বড় মেয়ে? কিন্তু আরিয়া তার মাকে বলে, আপনি সামাজিক কাজ করেছেন, খুব ভালো কথা, কিন্তু আমার কথা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। আসলে দেবকী তাকে নিজের মেয়ে ভাবলেও আরিয়া কিন্তু তাকে নিজের মা ভাবে না। কিছুক্ষণ পর স্বপ্না ও ঋষি আসে আরিয়াকে নিতে এবং আরিয়া পার্টিতে যায়। আজ ভ্যালেন্টাইন্স ডে হওয়ায় পার্টিটা একটু স্পেশাল। আরিয়া কোনোদিন ড্রিঙ্ক করেনি, কিন্তু বন্ধুদের রিকোয়েস্টে একটু ড্রিঙ্ক করে ফেলে। আমরা পার্টিতে মোহিতকেও দেখতে পাবো। সে আরিয়াকে দেখিয়ে তার এক দাদা চার্লসকে বলেছে, তোমাকে বলেছিলাম না যে আমি একজনকে পছন্দ করি? চার্লস বলে, যার মা তার ফোন ফেলে দিয়েছিল। তখন চার্লস আরিয়াকে দেখে বলে, তাহলে এখানে কি করছিস, যা ওর সাথে ড্যান্স করগা। এরপর মোহিত আরিয়ার কাছে এসে ড্যান্স করতে চায়, কিন্তু আরিয়া তাকে পাত্তা দেয় না। অপমানিত হয়ে মোহিত ফিরে আসে। তখনই চার্লসের বন্ধু জগন এসেছে। এদিকে ঋষিকে কেউ ফোন করে ঋষি ফোন কেটে দেয়। আরিয়াকে বলে, তোমরা এখানে থেকো, আমি একটু বাড়ি যাচ্ছি দরকারে, একটু পরে এসে তোমাদের নিয়ে যাব। মোহিত তখন চার্লসের কাছে আসে ও বলে, এই মেয়ের এত দেমাগ দেখায় কেন? চার্লস মোহিতকে বলে, তোর কি ওকে লাগবে? এই বলে ড্রিঙ্কের মধ্যে নেশার জিনিস মিশিয়ে বলে, দেখ এবং শিখিয়ে নে। এরপর দেখি চার্লস আরিয়াকে ড্রিঙ্ক করার জন্য অফার করেছে, কিন্তু তখনই স্বপ্না এসে ড্রিঙ্কটি খেয়ে নেয়। চার্লস রেগে যায় ও মোহিতের কাছে আসলে মোহিত তাকে নিয়ে মজা করে। এই জন্য চার্লস আরও রেগে যায় ও জগনকে ইশারা করে কোনো কিছু করার জন্য।
এদিকে স্বপ্না আরিয়াকে বলে, তুই কবিরকে প্রপোজ করে দে। আরিয়া কবিরের কাছে যাচ্ছিল, তখনই একটা মেয়ে এসে কবিরকে প্রপোজ করে ফেলে। এটি দেখে আরিয়া দুঃখ পায় ও স্বপ্নাকে বলে, এখান থেকে চল, চলে যাই। কিন্তু স্বপ্নার মাথা ঘুরতে লাগে। এরপর আরিয়া তাকে বসিয়ে রেখে বাইরে আসে ক্যাব খুঁজতে। তখনই দেবকী ফোন করে, যাকে আরিয়া বলে, আমি 40 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ঠিক এরই মধ্যে মোহিত জবনরা এসে জোর করে তাকে গাড়িতে তুলতে যায়। তখন সিকিউরিটি বাবুরাম এসে তাদের সাহায্য করে আরিয়াকে গাড়িতে তুলতে। আসলে বাবুরামও জবনেরই লোক ছিল। তারপর জোর করে আরিয়াকে গাড়িতে তুলে আর মোহিত বারবার বলছিল, এখন তোর মাকে ডাক। চলন্ত গাড়িতে এই 4 জন মিলে আরিয়াকে ধর্ষণ করে এবং ময়লার ড্রেনে ফেলে চলে যায়। আর এদিকে 40 মিনিটে আসছি বলে অনেকটা সময় পার হয়ে যাবার পরও আরিয়া বাড়িতে না আসলে এবং ফোন বন্ধ পাওয়ায় দেবকী তার ছোট মেয়েকে বাড়িতে রেখে পার্টিতে আসে আরিয়াকে খুঁজতে। পার্টিতে এসে দেবকী সতীদের কাছে আরিয়ার খোঁজ জানতে চাইলে সতীরা বলে আরিয়াকে তারা অনেক আগে দেখেছে, তারা এখন বলতে পারবে না আরিয়া কোথায়। দেবকী পার্টিতে মোহিতদেরও দেখে, তারা আবার পার্টিতে এসেছে। এরপর দেবকী থানায় যায়, যেখানে থাকা পুলিশরা বলে, ম্যাডাম আজ ভ্যালেন্টাইন্স ডে, হয়তো আপনার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে মজা করছে, চিন্তা করবেন না, ঠিক বাড়ি ফিরে আসবে। দেবকী বলে, আমার মেয়ে এমন নয়, ও যখন বলেছে বাড়ি ফিরছি তখনই বাড়িতে ফিরছিল। এরপর পুলিশ দেবকীর কাছ থেকে ডিটেলস নেয় এবং দেবকী পুলিশ স্টেশন থেকে বাইরে বের হয়। তখনই তার সাথে ডিকে নামক একজন প্রাইভেট ডিটেকটিভের আলাপ হয়। বলে, পুলিশের চামড়া মোটা, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং দেবকীকে একটি কার্ড দেয় এবং বলে, আমি আপনার যে কোনো তথ্য বের করে দিতে পারি। তবে দেবকী কার্ড নেয়, কিন্তু তাকে তেমন পাত্তা দেয় না। এর পরের দৃশ্যে আমরা দেখি সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে একজন লোক ড্রেনের মধ্যে আরিয়াকে দেখতে পাই। এর পরের দৃশ্যে দেখানো হয় হসপিটালে আরিয়া ভেন্টিলেটরে আছে, তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। দেবকীকে ডক্টর ডেকে বলে, তার দেহ অনেকটা ইনজুরি হয়েছে, হয়তোবা কেউ ওকে গলা টিপে মারতেও চেয়েছিল, তবে বেঁচে আছে এটাই আপনার ভাগ্য ভালো। সে এখনো শকে আছে, আমাদের মনে হয় ও ধর্ষণের শিকার হয়েছে। এইসব শুনে দেবকী কাঁদতে থাকে। এরপর এই খবর মিডিয়ায় লিক হলে তদন্তের ভার আসে ফ্রান্সিসের উপর। সে প্রথমে হসপিটালে আসে ও দেবকীকে বলে, আপনার মেয়ে একটু সুস্থ হলে তারপর আমরা ওর কাছ থেকে জবানবন্দি নেব। আরিয়া উঠতে পারে না, তার মা তাকে খাবার খাইয়ে দেয়। এর মধ্যে আরিয়ার বাবা আনন্দ আসে। আনন্দকে দেখে আরিয়া আরও কান্না করে ফেলে। এরপর দেবকী বলে, তুমি ওদের নাম বলো, তাহলে ওরা শাস্তি পাবে। তখন আরিয়া বলে, জানেন ম্যাম ওরা কি বলছিল, এবার তোর মাকে ডাক, দেখি তোর মা আসুক। আরিয়া একটু সুস্থতা বোধ করলে সে ফ্রান্সিসকে তার জবানবন্দি দেয়। আরিয়ার জবানবন্দি পেয়ে পুলিশ প্রথমে ক্লাব থেকে মোহিত ও চার্লসকে ধরে, এরপর বাবুরামকে ধরে। এরপর তাকে মারধর করলে বাবুরাম জবনের কথা বলে দেয়। পুলিশ তখন জবনকেও ধরে। এদিকে মিডিয়ায় রেপ কেসে অ্যারেস্ট হওয়া 4 জন আসামির খবর করছে। আমরা ডিকেকে দেখি, সে তার পরিবারের মেয়ে ও স্ত্রীর সাথে খবর দেখছিল। খবর দেখে ডিকে স্ত্রী তার মেয়েকে বলছে, এই দেশের কোনো কিছুই ঠিক হওয়ার নয়, তুই তাড়াতাড়ি টিউশন থেকে ফিরবি, দেখছিস তো কী সব হচ্ছে। তার মেয়ে বলে, সব ঠিকঠাক করার জন্য কাউকে তো সামনে এগিয়ে আসতেই হবে। এর পরের সিনে দেখি এই কেসটি ফাস্ট ট্র্যাক কোর্টে যায়, যেখানে আরিয়ার দেওয়া স্টেটমেন্ট শোনানো হয় ভিডিওর মাধ্যমে, যেখানে আরিয়া ওই দিনের ঘটনা সবকিছু বলছে। আরিয়াকে ডক্টর জানায় সে এখন সুস্থ, তার মানে তার দেওয়া স্টেটমেন্ট সত্য। আরিয়ার আইনজীবী ওই 4 জনের ডিএনএ টেস্ট করার কথা বলে, তাই আরিয়ার স্যাম্পল নেওয়া হয়। এদিকে চার্লসদের ডিএনএ টেস্ট করালে তারা ধরা পড়ে যাবে, তাই তাদের আইনজীবী আরিয়ার ব্লাড টেস্টের রিপোর্ট দেখায়, যেখানে দেখা যায় আরিয়ার রক্তে অ্যালকোহল, তাই তার স্টেটমেন্ট সঠিক না হতেও পারে। চার্লসের সাথে থাকা একজন স্টেটমেন্ট দেয় যে চার্লসরা পুরো রাত তাদের সাথেই ছিল ও চার্লসদের ফোন ক্লাবে রেখে যাওয়ায় ফোন রেকর্ডও তাই বলছে। কিন্তু সিসিটিভি চেক করলে দেখা যায় ওই রাতে চার্লসের গাড়ি বাইরে গিয়েছিল, কিন্তু গাড়িটি আগে থেকেই তারা ক্লিন করে রাখায় পুলিশ গাড়িটিতে কোনো কিছুই পায় না। আর এদিকে জবন বলে যে সে ওই রাতে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গাড়ি নিয়ে বাইরে গিয়েছিল। জবনের ফোন লোকেশনে তাই পাওয়া যায়। এভাবেই চলতে থাকে কিছুদিন। ঋষি স্টেটমেন্টে বলে সে বাড়ি থেকে এসে আরিয়াকে দেখেনি আর তার ফোন সুইচ অফ ছিল, তাই সে স্বপ্নাকে নিয়ে তার বাড়ি পৌঁছে দেয়। আর এদিকে মোহিতদের আইনজীবী বলে আরিয়া হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে সেক্স করেছে, তারপর তাদের মধ্যে কোনো কারণে ঝামেলা হলে সে আরিয়াকে মারতে চেয়েছিল, আর এখন আরিয়া মিথ্যে বলছে। এরপর দেবকীকে ডেকে চার্লসের আইনজীবী জানতে চায়, আপনি যখন আরিয়াকে খুঁজতে পার্টিতে গিয়েছিলেন তখন বাবুরাম এসে গেট খুলে দেয় এবং পার্টির ভিতর থেকে আপনি মোহিতের দেখেছেন, আপনি আগের স্টেটমেন্টে বলেছেন, তাহলে তারা কি করে এসব করলো? তখন দেবকী এসে বলে, হ্যাঁ সে দেখেছে ঠিকই,
কিন্তু আরিয়া তার আগের 2 ঘন্টা থেকেই নিখোঁজ। আর মোহিত স্টেটমেন্টে বলে, আমি আরিয়াকে পছন্দ করতাম, তাহলে আমি কেন করব? আর তার আমার কথা বলাই স্বাভাবিক, কারণ আমি কয়েকদিন আগে ক্লাসরুমে ওই ঘটনাটি ঘটিয়েছিলাম। এদিকে আরিয়ার স্টেটমেন্ট দেওয়ার পরেও তা গ্রহণযোগ্য হয় না, কারণ তার ব্লাডে অ্যালকোহল ছিল। কিন্তু এরপরই কেসটা ঘুরে যায়, কারণ ডিএনএ রিপোর্ট আসে, রেজাল্টে আসে নেগেটিভ, কারণ আরিয়ার দেহ থেকে কোনো সিমেন্ট টেস্ট হয়নি, কারণ আরিয়া ওই ঘটনা ঘটার 3 দিন পর স্টেটমেন্ট দিয়েছে। আর মানুষের শরীরে 72 ঘন্টার পর সিমেন্ট নষ্ট হয়ে যায়। আরিয়ার আইনজীবী কোনোভাবেই প্রমাণ করতে পারে না মোহিত রায় অপরাধী, তাই কোর্ট তাদের মুক্ত করে দেয়। কিন্তু আনন্দ এসব মেনে নিতে পারে না। আনন্দ এটা ভাবে যে তার মেয়ের সাথে এরকম করলো তারা আজ ঘুরে বেড়াবে, তাই সে রাগে চার্লসকে কোর্টরুমে মারতে লাগে। এই জন্য আনন্দকে অ্যারেস্ট করা হয়। ডিকে ওই কোর্ট চত্বরেই থাকে এবং এই সব ঘটনাগুলি সবকিছুই তার চোখের সামনেই ঘটে। এর পরের দৃশ্যেই দেবকী আনন্দকে বেল করে। বাড়ি যাওয়ার সময় ফ্রান্সিস দেবকীকে বলে, সরি ম্যাডাম, আমরা কিছুই করতে পারলাম না। তখন দেবকী বলে, এদেশের আইন কিছুই করতে পারে না, তাই আমার আইনের প্রতি আস্থা চলে গেছে। এর পরের চিনেই আমরা দেখি দেবকী ও আনন্দ বাড়ি ফিরে গেছে। আরিয়া নিজেকে ঘরবন্দি করে রেখেছে। অনেক ডাকার পরও দরজা না খুললে আনন্দ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে আরিয়া একটি ছুরি নিয়ে বসে আছে। আসলে সে নিউজ দেখেছে মোহিতরা ছাড়া পেয়েছে। আরিয়াকে এই অবস্থায় দেখে দেবকী কাছে গেলে আরিয়া চিৎকার করে ওঠে। দেবকীও কাছে যেতে সাহস পাচ্ছে না। আসলে আরিয়া ভাবছে দেবকী যদি মোহিতদের সাথে অমন ব্যবহার না করত, তাহলে মোহিতরা তার সাথে এইরকম অবস্থা করতো না। আরিয়া তাই দেবকীকে এই জন্য দোষী ভাবছে। কিছুক্ষণ পর আরিয়া ঘুমিয়ে পড়ে। আনন্দ দেবকীর কাছে এসে বলে যে তারা এত সহজে হার মেনে নেবে না, তারা হাইকোর্টে অ্যাপিল করবে এবং তাদের শাস্তি হবেই। দেবকী বলে, শাস্তি তো আমার মেয়ে ভোগ করছে ওই ঘটনার পর থেকে। দেবকী কাঁদতে কাঁদতে বলে, একদিন ঠিকই আমার আর আমার মেয়ের মধ্যে থাকা সব দূরত্ব সরে যাবে, কিন্তু ও আমার থেকে এতটা দূরে চলে গেছে আর কোনোদিনই দূরত্ব মিটবে না। পরের দিন সকালে আনন্দ আরিয়ার কাছে গিয়ে বলে, তুমি কোথায় ঘুরতে যাবে বলেছিলে, চলো যাই। কিন্তু আরিয়া মাথা নাড়িয়ে না বলে। আনন্দ বলে, তোমার পরে ইচ্ছে হলে আমায় জানিও। একটু পরে দেবকী তার ছোট মেয়েকে স্কুলে দিতে আসলে সেখানে দেখে মোহিত তার বন্ধুদের সাথে খুব ভালোই আছে। তখন দেবকী হেড টিচারের কাছে গিয়ে বলে, আপনি ওকে স্কুলে অ্যালাউ কিভাবে করেছেন? তখন টিচার তাকে বলে, দেবকী শুনুন, কোর্ট তাদেরকে নির্দোষ বলেছে, আমরা কিভাবে তাকে স্কুলে আসতে বারণ করব? তখন দেবকী বেরিয়ে আসে আর তখনই মোহিত হাসতে হাসতে দেবকীকে গুড মর্নিং জানায়। দেবকীর খুব খারাপ লাগে যে সে কিছুতেই মানতে পারছে না কিভাবে দোষী সবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আর তার মেয়ে ঘরে বসে কিভাবে কষ্ট পাচ্ছে। এই জন্য দেবকী মোহিতকে ফলো করে। তাকে দেখে মনে হচ্ছিল যে মোহিতকে মারতে ধাক্কা দিতে চাইছে, কিন্তু তখনই সে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। এরপর বাড়ি আসে এবং আনন্দকে বলে সে আর ওই স্কুলে যাবে না। আনন্দ ভালোই বুঝতে পারে মোহিতের জন্যই দেবকী স্কুলে যেতে চাইছে না, কিন্তু তাদের কিছুই করার নেই। দেবকী ভাবে আইন তাদের কিছুই করতে পারেনি, তাই তাকে কিছু করতে হবে। এরপর সে ডিকের অফিসে আসে। দেবকীকে দেখে ডিকে জানায়, আমি এই কেস সম্বন্ধে সবটাই জানি। দেবকী তাকে বলে, কেউ বুঝতে পারবে না আমি এখন কি ফিল করছি। ডিকে বলে, আমারও একটি আপনার মেয়ের মতো মেয়ে আছে, আপনি বলুন আমি কি হেল্প করতে পারি, কেউ বুঝতে পারবে না। দেবকী তখন ওই 4 জনের গতিবিধি ডিটেলস চাই। তখন ডিকে বলে, আপনার কাজ হয়ে যাবে, তবে এখন থেকে না আপনি আমাকে চেনেন আর না আমি আপনাকে চিনি। এরপর সে কাজে লেগে পড়ে। এর পরের সিন দেখা যায় মেট্রো স্টেশনে, যেখানে দেবকীকে ডিকে বাবুরামের সকল ডিটেলস দেয়। দেবকীকে বলে বুধবার দিন বাবুরামের ছুটি থাকে, ওই দিন ও মদের দোকানে গিয়ে দোকান বন্ধ হওয়া পর্যন্ত ড্রিঙ্ক করে। ডিকে দেবকীকে বলে, আমি জানি না আমি যা যা করছি ভুল কিনা। দেবকী বলে, ভুল, কিন্তু কিছু না করাটা আরো বড় ভুল। এবার আপনি বলুন আপনি ভুল না বড় ভুল কোনটা আপনি বেছে নেবেন। এরপর ডিকে ওই মদের দোকানে ঠিকানা দেয়। এরপর ডিকে বলে, ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি সব ঠিক করে দেবেন। তখন দেবকী বলে, ঈশ্বর সব জায়গায় থাকে না। তখন ডিকে বলে, তার জন্য তো মাকে পাঠিয়েছে ম্যাডাম। এরপর সিন স্টিভ হয়। দেবকী তার সেই স্টুডেন্ট তৃতীয় লিঙ্গে 2 জনের কাছে যায়। বাবুরামকে দেখা যায় সে মদ খেয়ে মাতলামো করছে। তৃতীয় লিঙ্গে 2 জন বাবুরামকে ইশারা করে কাছে ডেকে বাবুরাম কাছে আসতেই তারা তাকে গাড়িতে তুলে নেয়। পরের দৃশ্যে দেখি বাবুরাম ড্রেনের ওপর শুয়ে। এরপর তার জ্ঞান ফিরলে বাড়িতে আসে। তাকে দেখে তার স্ত্রী বলে, 3 দিন পর আসলে, 3 দিন কোথায় ছিলে? এরপর বাবুরাম বাথরুমে যায়, কিন্তু সে হাত দিয়ে দেখে তার নিচের ওই জিনিসটাই নেই। এরপর সে চিৎকার করে ওঠে ও আয়নায় মারতে থাকে। এরপর সাবানে পা পিছলে টয়লেটের ভিতরেই মারা যায়। আসলে তারাই তার পার্সটি কেটে দিয়েছিল। এদের সাথে আসলে এটাই করা উচিত। কিছুক্ষণ পর দেখি টিভিতে বাবুরামের মৃত্যুর কথাটি দেখাচ্ছে আর আরিয়া সেটি দেখছে। নিউজটি দেখার পর এতগুলো দিন পরে আরিয়া তার ঘরের পর্দা টেনে বাইরেটা দেখছিল। এদিকে ফ্রান্সিস বলছিল নিশ্চয় বদলা নেওয়া হয়েছে
এরপর ফ্রান্সিস আনন্দের সাথে দেখা করে। আসলে ফ্রান্সিস আনন্দকে সন্দেহ করছে, কিন্তু আনন্দ জানায় যদি আমি এটা করতে পারতাম তবে খুশি হতাম। এরপর ফ্রান্সিস আনন্দের উপর 24 ঘন্টা নজর রাখতে বলে। এরপর দেখানো হয় একটি আর্ট গ্যালারিতে দেবকী ও ডিকে দেখা করে, যেখানে ডিকে দেবকীকে একটি পেন ড্রাইভ দেয় যার মধ্যে চার্লস ও মোহিতের সম্বন্ধে যাবতীয় তথ্য আছে এবং বলে সিসিটিভি ডিসেবল করার প্রসেসটি আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। এরপর দেবকী তথ্যগুলি দেখতে থাকে। তথ্য অনুসারে চার্লসের বাবা মা নেই, সে নিজের বাড়িতে একাই থাকে। তার একটি নাইট ক্লাব আছে, প্রতি শনিবার সেখানেই থাকে। ওই দিন তার বাড়ির পরিচালিকারও ছুটি থাকে। অন্যদিকে মোহিতের বাবা মা দুজনেই পাইলট হওয়ায় বাইরে থাকে, তাই মোহিত বেশিরভাগ সময় চার্লসের বাড়িতে থাকে। দুজনের চাবি দুজনের বাড়িতেই থাকে। চার্লস আবার ফিটনেস প্রেমী হয়, প্রোটিন শেক থেকে শুরু করে সবকিছুই খায়। দেবকী দেখছিল আর অ্যাপেল খাচ্ছিল। তখন দেবকীর মুখে একটি অ্যাপেল সিড আটকায় এবং সে কিছু প্ল্যান করে। শনিবার রাতে কিছু অ্যাপেল কাটে ও সিডগুলিকে আলাদা করে। বাজার করার নাম করে রাত্রিতে বাইরে বের হয়। এদিকে ফ্রান্সিসের কথায় আনোয়ার আনন্দের উপর নজর রাখছিল বাড়ির বাইরে। আনোয়ার দেবিকাকে বাইরে যেতে দেখলে ফ্রান্সিস জানায় ফ্রান্সিস তেমন কিছু মনে করে না। এরপর দেবকী যায় চার্লসের বাড়িতে। আজ যেহেতু শনিবার তাই চার্লস বাড়িতে নেই। একজন চাবি মেকারকে নিয়ে আসে, বলে চাবি ভুল করে ঘরে রেখে গেছি। কিছুক্ষণের মধ্যে লোকটি গেট খুলে ফেলে। দেবকী ভিতরে ঢুকে হাতে হ্যান্ড গ্লাভস পরে নেয় যাতে ফিঙ্গারপ্রিন্ট না পড়ে। এরপর চার্লসের প্রোটিন শেকের মধ্যে অ্যাপেল সিডের গুঁড়ো মিশিয়ে দেয়, তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী দিন চার্লস প্রোটিন শেক খাওয়া মাত্র অসুস্থ হয়ে পড়ে। তাকে বাড়ির পরিচালিকা দেখা মাত্রই হসপিটালে নিয়ে যায়। মোহিতও জানতে পেরে হসপিটালের দিকেই যায়। আর এদিকে দেখা যায় দেবকী এক ব্যাগ কাটা আপেল নিয়ে মোহিতের অ্যাপার্টমেন্টের মধ্যে ঢোকে। অ্যাপার্টমেন্টের গার্ডের প্রশ্ন এড়াতে উপরতলার কারোর সাথে কথা বলার ভাব নেয় এবং মিথ্যে নাম বলে ভেতরে যায়। এদিকে চার্লসের বাড়ি থেকে মোহিতের ঘরের চাবি নিয়ে এসেছিল। এদিকে পুলিশ জানায় বিষক্রিয়ার জন্য চার্লস এখন প্যারালাইজড। এটি ঘটেছে অ্যাপেল সিড থেকে। আসলে অ্যাপেল সিডে সায়ানাইড থাকে। একজন মানুষকে মারতে এর মাত্র 1.5 গ্রামই প্রয়োজন। আর পুলিশ জানায় তার প্রোটিন শেকে এটি পাওয়া গেছে। দেবকী যেহেতু বায়োলজির টিচার্স তাই সে হিসাবটি ভালোই জানে। এদিকে ডিকে দেবকীকে হসপিটালে বসে ফোনে সবকিছুই জানাচ্ছিল। দেবকী এরপর মোহিতের ঘরে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। মোহিতের কাছে সাথে সাথেই খবর আসে, তাই সে ফ্রান্সিস ও আনোয়ারকে নিয়ে আসে, কিন্তু এসে দেখে কেউ হয়তো ফেক অ্যালার্ম বাজিয়েছে। তবুও পুলিশ তার ফ্ল্যাটটিকে চেক করতে ঢোকে, কারণ তারা তো আগে থেকে ঘটনাগুলির জন্য আনন্দকে সন্দেহ করছিল। এরপর পুলিশ বাথরুমে কিছু মাদক দ্রব্য পায় এবং কিচেনের ডাস্টবিনে কাটা আপেলের টুকরো পায় অনেকগুলি। এরপর দেখানো হয় দেবকী যে অ্যাপেলগুলি কেটেছিল তার ছিটগুলিকে গুঁড়ো করেছে এবং এমনভাবে কিচেনে রেখে গেছে মোহিতের বাড়িতে পুলিশরা ভাবছে এইসব মোহিতই করেছে। এরপর ল্যাপটপ চেক করে দেখা যায় সার্চ হিস্ট্রিতে সার্চ করা হয়েছে সায়ানাইড কিভাবে তৈরি করা হয়। আসলে দেবকী এইসব করেছে। এর সাথে সে ল্যাপটপের টাইমও চেঞ্জ করেছে যাতে পুলিশ দেখে যে গতরাতে এইসব সার্চ করা হয়েছে। কিন্তু দেবকী এর মধ্যে একটি বড় ভুল করে ফেলে। সে ভুল করে তার চশমাটি ওখানে রেখে এসেছিল, যেটি ফ্রান্সিস দেখতে পায়। স্টিফ হয়ে দেখা যায় আরিয়া রাত্রিতে দরজা বন্ধ করে কান্না করছে। দেবকী দরজায় কান দেয়। ভিতরে আরিয়া শাওয়ার নিচ্ছিল আর নিজের শরীরকে বারবার পরিষ্কার করছে। তার নিজের শরীরকে এখন ঘেন্না করছে। এইসব দেবকী বুঝতে পারে ও বাইরে দেবকী শুধু কান্না করতে থাকে। এরপর দেখা যায় দেবকী মিথ্যে পরিচয় দিয়ে চার্লসের কেবিনে আসে যে সে তার পুরনো এক স্টুডেন্ট। এরপর চার্লসের সামনে কিছু আপেলের টুকরো রাখে ও তাকে বলে, আমার মেয়ের সাথে ওই রাতে যা যা করেছিলিস আমার মেয়ে রোজ কষ্ট পায়, রোজ কান্না করে, তুইও এখন রোজ কষ্ট পাবি। আর তুই যেন আমার মেয়েকে কি বলেছিলিস, তোর মাকে ডাক, ওর মা এসে পড়েছে। এইসব কথা শুনে চার্লস উত্তেজিত হয়ে পড়লে দেবকী বেরিয়ে চলে যায়। আর ওইদিকে আরিয়ার ফোনে স্বপ্না একটি নিউজ লিঙ্ক পাঠায়, যেটি আরিয়া ওপেন করে দেখে যে চার্লস বিষক্রিয়ার ফলে হসপিটালে প্যারালাইজড আর তাকে বিষ দেওয়ার অভিযোগে মোহিত জেলে। এই খবর দেখে আরিয়া তার ঘরের দরজাটা খুলে বাইরেটা দেখে অনেকদিন পর। বাইরে আনন্দ অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল, তাকে দেখে আরিয়া ফোনে মেসেজ করে, বাবা তোমাকে আজ হ্যান্ডসাম লাগছে। তখন আনন্দ তাকে রিপ্লে বলে, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে সব পাবে। আরিয়া তখন তাদেরকে ঠিক করা ওই জায়গায় ছবি দেয়। আনন্দ বলে, আমি এখনই ঠিক করছি। আরিয়া এই অবস্থায় উন্নতি দেখে আনন্দ খুশি মনে অফিসে যায়। অন্যদিকে দেখা যায় দেবকী মেয়েকে স্কুলে দিতে এসেছে আর ফ্রান্সিস সামনে দাঁড়িয়ে। ফ্রান্সিস জানায় আরিয়ার স্যাম্পেলগুলো ডিস্টোরি করার জন্য আপনার সিগনেচার লাগবে। দেবকী ব্যাগের মধ্যে চশমা খুঁজতে লাগে। তখন ফ্রান্সিস সেই চশমাটি বের করে বলে, এটা কি খুঁজছেন? দেবকী তখনই তার ব্যাগের ভিতর থেকে একটি এইরকমই চশমা বের করে বলে, আপনিও কি এরকমই চশমা পরেন? ফ্রান্সিস বলে, আমার চশমা লাগে না, আমি খালি চোখেই সব দেখতে পাই। সিগনেচার শেষে ফ্রান্সিস বলে, এরপরে যে আছে জবন ও খুবই ভয়ানক একজন, সাবধান। দেবকী বলে, এইসব আমাকে কেন বলছেন?
আর আমি আসছি। তখন ফ্রান্সিস বলে, আজ যান, তবে যেদিন প্রমাণ পাবো আমি আপনাকে নিয়ে যাব। বাড়িতে আসতেই দেবকীকে আনন্দ একটি নিউজ পেপার দেয় যাতে চার্লস ও মোহিতের খবর রয়েছে। দেবকী বলে, আরিয়া দেখেছে? আনন্দ তখন বলে, আরিয়া ঘুরতে যাওয়ার কথা বলেছে। এতে দেবকীও খুব খুশি হয়। দেবকী আনন্দকে সবকিছু বলতে চাইলে আনন্দ বলে, আমি জানি তুমি আরিয়ার কথা বলবে, ও ঘুরে এসে ঠিক হয়ে যাবে। এইসব কথা শুনে দেবকী আর কিছুই বলতে পারে না। সিন স্টিফ হয় পুরনো কেল্লায়, যেখানে দেবকী ও ডিকে দেখা করেছে। ডিকে বলে জবনের কোনো খোঁজ নেই, ওর বাবা মরেছে, সেখানেও আসেনি, সময় লাগবে। দেবকী বলে যা করা তাড়াতাড়ি করতে হবে, পুলিশ সন্দেহ করছে। ডিকে বলে আপনি ঘুরে আসুন, এর মধ্যে সব খবর জোগাড় হয়ে যাবে। এরপর দেবকী থ্যাংক ইউ বলে চলে যায়। তখনই আমরা দেখতে পাই ফ্রান্সিস দেবকী ও ডিকের সব কথা শুনছে। তাই ডিকে ফ্রান্সিস নিয়ে এসে জানতে চায়, দেবকী আর আপনি কি বিষয় নিয়ে আলোচনা করছিলেন? কিন্তু ডিকে বলে, আমি কোনো দেবকীকে চিনি না। এর মধ্যে ফ্রান্সিসের সিনিয়র এসে বলে, ওকে কেন নিয়ে এসেছো? ফ্রান্সিস জানায় এইসব দেবকী আর ও মিলেই করেছে। তখন সিনিয়র বলে, এইসব খবর মিডিয়ার কাছে গেলে উল্টে হ্যারাসমেন্ট কেস হবে, ওকে ছেড়ে দাও। বাধ্য হয়ে ডিকেকে ছেড়ে দেয়। এদিকে জবন কারাগারে মোহিতের সঙ্গে দেখা করে। মোহিতকে বলে, তুই কেন চার্লসকে মারতে চাইলি? মোহিত বলে, আমি এইসব করিনি, অন্য কেউ আছে, এবার আপনার পালা। জবন চলে আসতে মোহিত চিৎকার করে বলে, জবন ভাই আমাকে বাঁচাও। এরপর জবন চার্লসের কাছে আসে, যেখানে ডিকেকেও দেখা যায় যে সবকিছু দেখছে। জবন চার্লসের কাছে জানতে চায়, এটা কে করলো, কিছু তো বলো। চার্লস অনেকটা চেষ্টা করে মা শব্দটি বলতে পারে। এরপরে চার্লসের মৃত্যু হয়। এরপর সে আরিয়াদের বাড়ি যায়, যেখানে একজন বলে তারা নেই, ঘুরতে গেছে। আসলে চার্লস বুঝতে পেরেছিল যে তারা ওই রাত্রে তোর মাকে ডাক এই কথাটি বলছিল, তাই এই সব আরিয়ার মাই করেছে। এরপর জবন আরিয়াদের বাড়ি থেকে বেরোতে গেলে ডিকেকে দেখে বুঝতে পারে সে তাকে ফলো করছে, কিন্তু ডিকেকে কিছুই বুঝতে দেয় না। জবন তার বাড়ি যায় এবং সারা রাত ডিকে তার উপর নজর রাখে। পরের দিন সকালবেলায় ডিকে দেবকীকে কটেজে উঠেছে সেখানে ফোন করে, তখনই জবন চলে আসে। ডিকে ফোন রেখে দেয়। জবন বলে, আপনি কি চান? জবন ডিকেকে মারতে শুরু করে এবং জানতে চায়, তোরা কি প্ল্যান করছিস বল। এরপর ডিকের ফোন থেকেই একটু আগে ফোন করা নাম্বারে ফোন করে দেবকীকে চায়। তখন একজন ফোন ধরে বলে তারা ঘুরতে গেছে এবং কটেজের নামটি জেনে নেয়, জনস অফ কটেজ। ডিকে বলে, তুই যখন সব বুঝতে পেরেছিস তাহলে ধরা দে পুলিশকে। তখন জবন বলে, আমি মেয়েদের ভয়ে পালিয়ে মরার মতো পুরুষ নয়। ডিকে বলে, তোর কি মনে হয় তুই পুরুষ? পুরুষ কখনো রেপ করে না। জবন ডিকেকে গুলি করে, সেখানে টাকা সিসিটিভিও ভেঙে দেয় এবং সে চলে যায়। খবর পেয়ে পুলিশ, মিডিয়ার সাথে ফ্রান্সিসও আসে, কিন্তু ফ্রান্সিস ডিকের ঘরে থাকা ছবিগুলো দেখেও ভাবে সে ছবিতে সানগ্লাস নেই, কিন্তু বেশিরভাগ সময় চোখে চশমা পরতো। ডিকে যেহেতু একজন ডিটেকটিভ ছিলেন, তাই ফ্রান্সিস তার চশমাটি ভালোভাবে চেক করে একটি মেমোরি কার্ড পায়, যেটি চেক করে দেখে সে দেবকীকে কিভাবে প্ল্যান করেছিল, এর সাথে জবন কিভাবে ডিকেকে খুন করেছে, সেই সবকিছু ওই চিপে রেকর্ড হয়। সিন স্টিপ হয়ে চলে যায় কটেজে। সারাদিন ঘোরাঘুরি করে আনন্দরা কটেজে ফিরছে। এর মধ্যে বিদ্যুৎ চলে যায়। আনন্দ চেক করতে গেলে দেখে কেউ তার কেটে দিয়েছে। সামনে কটেজের স্টাফের রক্তাক্ত বডি পড়ে। পিছে ফিরলে জবন তাকে গুলি করে। এদিকে আরিয়া মোমবাতি জ্বালাচ্ছিল। বাতি জ্বালাতে জবনকে দেখে চিৎকার করে ওঠে। আরিয়ার চিৎকার শুনে দেবকী এসে জবনকে দেখে ও ভয় পেয়ে যায়। এরপর জবন দেবকীর দিকে আসলে দেবকী আরিয়াকে পালাতে বলে। আরিয়া পালিয়ে যায় আর জবন দেবকীর মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে। একটু পর দেবকী কোনো নড়াচড়া না করলে জবন ভাবে সে মারা গেছে, তাই এবার আরিয়ার পিছু নেয়। আরিয়া প্রাণ বাঁচাতে ছুটছে। এর মধ্যে দেবকী পলিথিন হেঁটিয়ে জবনের পিছু নেয়। জবন দেবকীকে দেখে তাকে মারতে বন্দুক তাক করলে পিছনে থেকে ফ্রান্সিস জবনের হাতে গুলি করে ও তাদের দুজনের ফাইট চলে। কিছুক্ষণ পর দেবকী ও ফ্রান্সিস জবনের দিকে বন্দুক তাক করে। ফ্রান্সিস দেবকীকে বোঝাচ্ছে, তুমি গান ফেলে দাও, আমি ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে, আর তুমি তোমার পরিবারের কথা ভাবো। আর আনন্দ এখন হসপিটালে, সেও ঠিক আছে। দেবকী গান ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আপনি ওর কিছুই করতে পারবেন না, ওর ওখানে শাস্তি হবে না। এরপর ফ্রান্সিস নিজের গানটি দেবকীর হাতে তুলে দেয় ও তাকে মারতে বলে। দেবকী গান ত্যাগ করলে জবন বলে, কি করছেন আপনি? ও বাবুরামকে মেরেছে, মোহিতকে জেলে দিয়েছে, আপনি জানেন কিছু? ফ্রান্সিস বলে, আমি সব জানি, আর দেবকীকে গুলি করতে বলে। আর এদিকে আরিয়া গাছের আড়াল থেকে সব শুনছে। তখন আরিয়া বাইরে এসে দেবকীকে মা বলে ডেকে ওঠে। ঠিক তখনই দেবকীর গানে থাকা সমস্ত গুলি জবনের বুকে মারে। জবন মাটিতে লুটিয়ে পড়ে। আরিয়া কাঁদতে কাঁদতে দেবকীকে মা বলে ডাকে ও গলা জড়িয়ে ধরে। মা তো মাই হয়, যে তাকে কোনোদিনও মায়ের জায়গা দিতে পারেনি,
কিন্তু সে নিজের জীবনের কথা না ভেবে তার সাথে হয়ে যাওয়া অন্যায় দোষীদের যথার্থ শাস্তি দিয়েছে। এক মায়ের অবদান এর থেকে কি বা হতে পারে আপনারাই বলুন। এর সাথে শেষ করছে আজকের কাহিনী। তো এবার বলুন কাহিনীটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনিও যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। এইরকম আরো আকর্ষণীয় ও রোমাঞ্চময় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আবার আসছি পরের কোনো এপিসোডে। আপনি ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।